মিটফোর্ডে নৃশংস হত্যার প্রতিবাদ, চাঁদাবাজ প্রতিরোধের ডাক এনসিপি ও জামায়াতের। অদৃশ্য শক্তির ষড়যন্ত্র দেখছে বিএনপি, মবের বিরুদ্ধে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যার তথ্য পুলিশের। তদন্তে রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না, জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা উপদেষ্টার। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ক্ষমার বিষয় বিবেচনা করবে ট্রাইব্যুনাল, লিখিত আদেশ প্রকাশ। এপিসি থেকে ফেলে দেওয়ার আগে ইয়ামিনকে গুলির কথা স্বীকার কনস্টেবলের। হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুদকে মামলা চলমান থাকায় সিদ্ধান্ত, স্থলাভিষিক্ত ক্যাথারিনা বখমে। এবং এসএসসিতে এবার 6 লাখই ফেইল। 15 বছরে সহজ প্রশ্নে পরীক্ষা ও খাতা মূল্যায়নে ছিল শিথিলতা। রাজনৈতিক ফায়দা হাসিলে পাশের হার দেখানো হয় আকাশচুম্বী, দাবি শিক্ষাবিদদের। প্রবাসীর সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী। নতুন বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধীরা। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে ছাত্র অধিকার। ছাত্রনেতাদের হুঁশিয়ারি, চাঁদাবাজি, হত্যা, দখলদারিত্ব না ছাড়লে বিএনপিকেও আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হবে। বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করেও অপরাধীরা পার পেয়ে যাওয়ায় সরকারের সমালোচনা করেন তারা। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুঁসছে দেশবাসী। শনিবার সন্ধ্যায় হত্যার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিবাদ গড়ে উঠতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে আপনার বিভিন্ন মানবিক কাজের রিলস দেখতে পাওয়া যায়, অথচ আপনার যে কাজ বাংলাদেশের জনগণের রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেই কাজে আপনি একদম লবডঙ্কা। যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অ্যাকশন দেখান, আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ছাত্র জনতার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। একই সময়ে মিটফোর্ডের সামনে মানববন্ধন করেন ঢাকা দক্ষিণ এনসিপি নেতাকর্মীরা। সন্ত্রাসী তাদের শেল্টার দোকান নেতা পুরো চক্র, পুরান ব্যবস্থা, পুরান সিস্টেমের পুরো চক্রকে ভেঙে ধসায়া ভেঙে চুরে আমরা নতুন বাংলাদেশ নিয়ে আসবো। ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। বিএনপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসম্মুখে মানুষকে পাথর মেরে হত্যা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে সোহাগ হত্যায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। বিএনপি যদি তার চাঁদাবাজি ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয়, তাদের অঙ্গ সংগঠনটা যদি বের না হয়, তাহলে বিএনপির একই পরিণতি হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আগামী 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মিটফোর্ডের সামনে নৃশংস হত্যা সহ সারা দেশে চলমান খুন, ধর্ষণের প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা। নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? আপনারা ক্ষমতায় গিয়ে আপনারা আবারও বাংলাদেশে খুন, ধর্ষণ, সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করবেন। এরপর বিকেলে একই স্থানে একই রকম দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ইসলামী আন্দোলন। সন্ত্রাসী, চাঁদাবাজি কারো জায়গা বাংলাদেশে হবে না। চাঁদাবাজের নামের তালিকা যাদের যেই দলে পাওয়া যাবে, সেই দলকেও আগামী দিনে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এছাড়া খুন, ধর্ষণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মগবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতা শেখ হাসিনাকে ভয় পায়নি, 16 বছরের দুঃশাসনের অবসান ঘটিয়েছে। চাঁদাবাজদেরও ভয় পাওয়ার কারণ নেই। সাতক্ষীরায় পদযাত্রা এবং সমাবেশে এই মন্তব্য করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশে পুরনো রাজনীতি চলবে না। এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা ও বাজার ঘুরে ঘুরে দেশ গড়ার প্রত্যয় নিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন এনসিপি নেতারা। 12তম দিনে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি সাতক্ষীরা ও বাগেরহাটে। শনিবার দুপুরে গাড়িবহর নিয়ে সাতক্ষীরার কুমিরা বাজারে পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। এ সময় স্লোগানে নেতাদের বরণ করে নেন স্থানীয়রা। আমতলা থেকে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি বিচার, সংস্কার এবং নতুন সংবিধান চেয়েছে, তবে জনদাবির বিপক্ষে দাঁড়াচ্ছে একটি পক্ষ, যারা পুরাতন রাজনীতি এবং পুরাতন বন্দোবস্ত ফিরিয়ে আনতে চায়, এমনকি সন্ত্রাস ও চাঁদাবাজিকেও টিকিয়ে রাখতে চায়। গণঅভ্যুত্থানের পর পুরাতন রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। গণঅভ্যুত্থানের পরে এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে। এই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠানো করছে। সেই দেশের ছাত্র কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। ঘরে ঘরে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। রোববার জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে পিরোজপুর ও ঝালকাঠিতে। তানজিম আহমেদ, সময় সংবাদ। মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার না করায় ক্ষোভ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রশ্ন, মব সৃষ্টিকারীরা গ্রেফতার না হওয়ার পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কিনা। ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি মন্তব্য করে তারেক রহমান বলেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শত্রুর খেলা। এ সময় মির্জা ফখরুল বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিচার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না জাতি। নিশ্চয়ই বুঝতে পারছেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু। নৃশংস মিটফোর্ড হত্যাকাণ্ডে দেশ জুড়ে চলছে প্রতিবাদ, বিক্ষোভ। বিচারের দাবিতে সোচ্চার সবাই। ক্ষোভ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। বলেন, অন্যায় সমর্থন করে না তার দল। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অভিযোগ করে মবের বিরুদ্ধে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি। স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কারো কোনো প্রশ্রয় আছে? ছাত্রদল আয়োজিত গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তারেক রহমান আরো বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে ষড়যন্ত্র থেমে নেই। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শত্রুর খেলা। অদৃশ্য শত্রু আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু, যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই দেশের মানুষ যেমন 71 সালে স্বাধীন করেছে এই দেশ, বিভিন্ন সময় তাদের নিজেদের অধিকারের রক্ষায় সোচ্চার হয়েছে, 90-তে সোচ্চার হয়েছে, 24-এ সোচ্চার হয়েছে। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, আবারও আপনাদেরকে সোচ্চার এবং সচেতন হতে হবে। জুলাই সনদ নিয়ে তারেক রহমান বলেন, 3 মাস আগেই মতামত দিয়েছে বিএনপি, এখন সরকারই তা দেখবে জানিয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে এলেই তা লুকানোর চেষ্টা হচ্ছে। আমরা 3 মাস আগে সম্পূর্ণভাবে লিখিতভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাই, কি বোঝাতে চাই। সম্পূর্ণ দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের। তারা কতটুকু কি করবে না করবে, কাদেরকে নিয়ে কি করবে না করবে, সেটি তাদের ব্যাপার। এখানে আমাদের আর কোনো কিছু বলার নেই। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিচার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না জাতি। সরকারকে আহ্বান জানাবো, অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না, জাতি আপনাদেরকে দায়ী করবে। নির্বাচন হচ্ছে না বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইলেকটেড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শনিবার রাতে রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস মিলনায়তনে পেশাজীবী সম্মেলনে বক্তব্যে একথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা আয়ামে জাহিলিয়ার বর্বরতাকেও হার মানায়। এই ঘটনাকে রাষ্ট্রীয় ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, এই পাথরের বোঝা জাতিকে বহন করতে হবে অনেক দিন। কোনো হত্যাকারী যেন পার পেয়ে না যায় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানান এই জামায়াত নেতা। প্রশাসনকে আমিও বলব, কোন কড়া কৌশলে খুনি যেন রক্ষা পেয়ে না যায়, সাবধান থাকবেন। মানুষ কিন্তু অনেক সচেতন। উনার নিহতের স্ত্রী বলে এক কথা, আর ইনভেস্টিগেশন অফিসার, তদন্ত বা অথরিটি বলবেন আরেক কথা। তা কি হলো? এটা তো আওয়ামী লীগের আমারই এরকম দেখতাম। আমি কোনো দল, মত, ব্যক্তি কোনো দিকে ইঙ্গিত করে কথা বলতে চাই না। যাদের ইঙ্গিতে, যারা এই পাথর মজলুম মানুষের উপরে যে পাথর চাপা দিয়ে হত্যা করেছেন, এই পাথরের বোঝা আপনাকে বহন করতে হবে। রাষ্ট্রের কাঠামো নিয়ে নানাভাবে প্রশ্ন তুললেও দলের কাঠামো নিয়ে কখনোই প্রশ্ন করে না রাজনৈতিক দলগুলো। ডিআরইউতে আলোচনা সভায় এ মন্তব্য করে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, 53 বছর ধরেই ক্ষমতার অপব্যবহার করছে দলগুলো। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হকের শঙ্কা, নির্বাচন দেরি হলে বাড়তে পারে নৈরাজ্য। এ সময় পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতা রুমিন ফারহানা। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সব রাজনৈতিক দলের কাছে নতুন বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তার অগ্রগতি কতটুকু? ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিষয়ে আলোচনা সভায় এক মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলেন, কাউকে সুবিধা দিতে গিয়ে রাজনৈতিক দলগুলোর সমর্থন কাজে লাগাতে ব্যর্থ হয়েছে সরকার। দ্রুত নির্বাচন না হলে বাড়তে পারে নৈরাজ্য। সরকারি সমর্থনটাকে তারা যে কাজে লাগাতে পারলেন না, এত বড় সমর্থনের পরেও এর দায় দায়িত্ব অবশ্যই সরকারকে বহন করতে হবে। বিশ্বজিতের যে ঘটনা, সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, তার মধ্যে মৌলিক কোনো পার্থক্য আছে? তাহলে আমাদেরকে কি আবার কি আওয়ামী আইনি জাহিলিয়াতের কথা আমাদেরকে আবার কি মনে করে দেওয়া হচ্ছে? মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো, পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি, ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? দে হ্যাভ টু আনসার ইট। চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি, কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয়, চেয়ারের দায়িত্ব নিতে হবে। 24-এর রক্তের সাথে বেইমানি করা উচিত হবে না জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, 53 বছর ধরে ক্ষমতার অপব্যবহার করছে দলগুলো। ম্যান্ডেট টু গভর্ন, লাইসেন্স টু রুল নয়। বাংলাদেশের 53 বছরের রাজনীতির ইতিহাস হচ্ছে এই, যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এটাই বিবেচনা করেছেন যে প্রতিবার নির্বাচনে আমরা বিজয়ী হওয়া মানে হচ্ছে আমাদেরকে লাইসেন্স টু রুল, এই ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে। জনগণ তা দেন না। নির্বাচন, সংসদ সবই করা যাবে, তবে কাঠামো ঠিক না করে কোনো কিছুই ঠিক রাখা যাবে না বলেও মন্তব্য করেন অধ্যাপক আলী রিয়াজ। জনগণের সম্মতিতে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মব জাস্টিস বরদাস্ত করে না অন্তর্বর্তী সরকার। যেখানে মব জাস্টিস হচ্ছে, অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। শনিবার সকালে সাভার উপজেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত 3-4 মাস আপনারা দেখেছেন, যেখানেই খবর পাচ্ছে সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি। হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুর্নীতি, প্রতারণা আর ভুয়া ডিগ্রির অভিযোগে দুদকে চলা মামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা হেলথ পলিসি ওয়াচ।
4 মাস আগে দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা করে। এর জেরে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদকে বাধ্যতামূলক অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো WHO। দুর্নীতির অভিযোগ, প্রতারণা আর ভুয়া ডিগ্রির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা হেলথ পলিসি ওয়াচ। প্রতিবেদনে বলা হয়, একটি সংক্ষিপ্ত ইমেইলে এ তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধনাম গ্যাব্রিয়েসুস। সাইমা ওয়াজেদের স্থলাভিষিক্ত করা হয়েছে সংস্থার সহকারী মহাপরিচালক ক্যাথারিনা বোহমেকে। 15 জুলাই নয়াদিল্লির ACARO কার্যালয়ে যোগ দেবেন তিনি। সাইমা ওয়াজেদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, WHOর আঞ্চলিক পরিচালক হওয়ার প্রক্রিয়ায় নিজের একাডেমিক যোগ্যতা সম্পর্কে ভুয়া তথ্য দেন তিনি। মামলার অভিযোগে আরও বলা হয়, সাইমা তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদে থাকার মিথ্যা দাবি করেন। তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির 468 ও 471 ধারায় জালিয়াতির অভিযোগ গঠন করা হয়। আর দুর্নীতি দমন আইনের আওতায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সূচনা ফাউন্ডেশনের নামে প্রায় 28 লাখ মার্কিন ডলার বিভিন্ন ব্যাংক থেকে হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রো রেল স্টেশনের পিলার জুড়ে জুলাই অভ্যুত্থানের ইতিহাস। দেয়াল জুড়ে আঁকা গ্রাফিতিতে ছাত্র আন্দোলনের বীরত্ব গাঁথা। শনিবার বিকেলে এই প্রদর্শনী ঘুরে দেখেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। বলেন, আন্দোলনের চেতনা ধারণ করে মেট্রো রেলের বিভিন্ন স্টেশনের খোলা জায়গায় এ ধরনের প্রদর্শনী করা হবে। রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট মেট্রো রেল স্টেশন জুড়ে পিলারে নতুন এক রূপে ধরা দিচ্ছে ইতিহাস। শহরের কোলাহলের মাঝে শিল্পীর তুলিতে ফুটে উঠেছে জুলাই অভ্যুত্থানে জনগণের সাহসিকতা, আত্মত্যাগ আর গণ আন্দোলনের গৌরব গাথা। 24-এর গণ অভ্যুত্থানের যে চেতনা নাড়িয়ে দিয়েছিল তা আজ দেয়ালের গায়ে জীবন্ত। শিল্প, প্রতিবাদ আর স্মৃতির এক অনন্য মেলবন্ধন হয়ে গ্রাফিতিগুলো কথা বলছে নীরবে, গভীরভাবে। বিদেশি মানুষগুলো আসলেও তো দেখতে পারে আমাদের দেশে এরকম একটি হত্যাকাণ্ড হয়েছে, যেটার জন্য হাজার মানুষ তাদের স্বাধীন মতো কথা বলতে পারে, স্বাধীন চেতনায় দেখতে পারে। এটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে একটা বাংলাদেশ হচ্ছে নতুন একটা বাংলাদেশ। তো সেই হিসেবে এটা একটা অন্যায়ের প্রতিবাদের সামিল একটা প্রতীক। শনিবার বিকেলে কারওয়ান বাজারে মেট্রো রেলের পিলারে গ্রাফিতি পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। বলেন, জুলাইয়ের চেতনা উজ্জীবিত রাখতে মেট্রো স্টেশনে ফাঁকা জায়গায় পোস্টার ও ছবি প্রদর্শনী হবে। যারা ছিলেন আমরা সকলকে চেষ্টা করছি এই পুরো কন্টেন্টের মধ্যে যেন আমরা নিয়ে আসতে পারি, সেটাকে আমরা কেয়ারফুলি করছি যেন কাউকে বাদ দিয়ে এটা করা না হয়। মোহাম্মদপুরে আলাদাভাবে আসাদ গেটের মতো করে গেট নির্মাণ করা হবে, বাড্ডায় গেট নির্মাণ করা হবে, মিরপুরে আলাদাভাবে গেট নির্মাণ করা হবে। গণ অভ্যুত্থানে নারীদের অবদানকে তুলে ধরতে উত্তরায় টেরাকোটা ও পাবলিক স্পেসে প্রদর্শনীর আয়োজন করা হবে বলেও জানান তিনি। উত্তরাতে মুগ্ধ মঞ্চ করা হচ্ছে এবং নারীদেরকে কেন্দ্র করে উত্তরাতে আলাদা আরেকটি পাবলিক স্পেস এবং টেরাকোটা সমৃদ্ধ একটি মঞ্চ তৈরি করা হচ্ছে, কারণ এই জুলাইতে নারীদের একটি বড় অবদান রয়েছে। মাত্র 1 বছর আগে এই শহরের রাজপথে যে গর্জন উঠেছিল তার রং, ভাষা আর আবেগ সবই এখন জায়গা করে নিয়েছে এই মেট্রো রেল স্টেশনের দেয়ালে। আগামী প্রজন্মের জন্য বার্তা, সংগ্রামের চেতনা কখনো মুছে যায় না, তা উজ্জ্বল থাকে শিল্পীর রং তুলিতে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 3টি ককটেল বিস্ফোরণ হয়। এই ঘটনার পর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, পরিকল্পিতভাবে এই হামলা করা হচ্ছে। বোমা মেরে বিএনপিকে ভয় দেখানো যাবে না। হামলার পেছনে যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করার দাবিও জানান তিনি। কারাই কাজ করছে এটা আমরা কিন্তু প্রকাশ্যে না দেখলেও আন্দাজ করতে পারি কাদেরকে ভয় দেখাতে চাচ্ছে। গলির মধ্যে থেকে 2টা ফুটিয়ে চলে যাবেন, তাতে বিএনপির নেতাকর্মীরা ভয় পেয়ে যাবে, এটা তো বোকার স্বর্গে বাস করছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা। শনিবার রাত 11:30টার দিকে নগরীর অলঙ্কার মোড় থেকে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে 0 পয়েন্ট এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়।
এ সময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে দেশটিকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। প্রত্যেকটি ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। যেই অপরাধ বা অপকর্ম করুক না কেন, দল মত নির্বিশেষে তাকে আইনের আওতায় নিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। যারাই করুক, আমরা তার দাঁত ভাঙা জবাব দিব। আপনাদেরকে বলতে চাই, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, ষড়যন্ত্রের পথ পরিহার করুন। প্রশাসন তাদের নিজের গতিতে চলবে, আদালত তাদের নিজের গতিতে চলবে। আমরা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করব না। যারা অনৈতিক কাজ করবে, সে আমাদের দলের হোক, সে জামাত হোক, সে এনসিপি হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে বিএনপির সম্মেলনে ফলাফল ঘোষণা নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের গাড়িবহরে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন 4 জন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন অভিযোগ করেন, উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ভোট গণনা শেষে রাত 8টায় ফলাফল ঘোষণা করে ফিরে যাওয়ার পথে তার গাড়িবহরে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় একটি প্রাইভেট কার। এ সময় তার দলের 4 জন আহত হয়। অন্যদিকে উপজেলা নেতাকর্মীদের দাবি, ভোট শেষে গণনা নিয়ে টালবাহানা এবং কারচুপি করে জেলা বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ সময়ও ফলাফল না দিয়ে চলে যেতে চায় তারা। এতেই সৃষ্টি হয় বিশৃঙ্খলা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমরা চাই সুষ্ঠু এবং গণনা ফেয়ারলি, যেখানে মার্কা হয়েছে সেই মার্কা সবার সামনে প্রকাশ করবে, কোনো এখানে ষড়যন্ত্র চলবে না। ভোটের শেষ করে যখন আমরা ডিক্লারেশন দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমরা যখন ফিরে আসছি, তখন পিছন থেকে, সামনে থেকে, ডান থেকে, বাম থেকে বিভিন্ন জায়গা থেকে তারা অতর্কিত হামলা করছে। উনি যখন যাচ্ছিলেন তখন এই বিষয়কে কারা পিছন থেকে চেয়ার ডিল মারছে, এটা আমরা বুঝতে পারছি, বাট কে করছে এটা অন্ধকারের মধ্যে বোঝা যায়নি। তো আমরা বিষয়টা খতিয়ে দেখতেছি। আমাদের যারা এর ভিতরে মানে এর সঙ্গে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা করতে হবে। পাবনার ঈশ্বরদীতে বালুমহলের দখল নিতে আবারও এলো পাতারি গুলিবর্ষণের অভিযোগ উঠেছে কাকুন বাহিনীর বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়েছেন সোহান নামের এক রাখাল। শনিবার সকালে সারা ইউনিয়নের ইসলামপাড়া বালুমহলে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বালুমহল দখল নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে নাটোরের লালপুরের কাকন ও তার সহযোগীরা। তবে বৈধ ইজারাদার থাকায় তার নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন। অভিযোগ ওঠে, শনিবার সকালে স্পিডবোট ও নৌকা এসে কর্মরত শ্রমিকদের লক্ষ্য করে এলো পাতারি গুলি চালায়। গুলিবিদ্ধ হন এক যুবক। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেখছেন প্রবাসের সময়, সঙ্গে থাকুন। মোবাইল ইন্টারনেটের ধীরগতি ও দাম নিয়ে অপারেটরদের ওপর ক্ষোভ উগড়ে দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বললেন, গ্রাহকদের তোপের ভয়ে ফেসবুকে পোস্ট দেন না তিনি। শনিবার দুপুরে টিআরএনবি আয়োজিত কর্মশালায় তিনি আরও বলেন, টেলিকম খাত ঢেলে সাজাতে স্বৈরাচারী আমলের সব আইন বাদ দিয়ে নতুন করে তৈরি করা হচ্ছে। নতুন টেলিকম নীতিতে মোবাইল সেবা প্রতিষ্ঠানে বিদেশি মালিকানা সর্বোচ্চ 85% রাখা, টাওয়ারে ফাইবার সংযোগের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া সহ নানা বিষয়ে অপারেটররা আপত্তির ফিরিস্তি তুলতে গেলে আটকে দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গ্রাহক স্বার্থের চেয়ে শুধু দাবি আদায়ে মনোযোগী হয় মোবাইল অপারেটরদের ওপর ক্ষোভ জানান ফয়েজ আহমদ তৈয়ব। আপনারা জাস্ট এখানে বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে এসেছেন। আই এম ভেরি ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট ইট। লোভনীয় অফার সত্ত্বেও গেল জুন থেকে এপ্রিল পর্যন্ত 1,26,00,000 ইন্টারনেট গ্রাহক হারিয়েছে মোবাইল অপারেটররা। সম্প্রতি সময় সংবাদে প্রচারিত এ সংক্রান্ত প্রতিবেদনের বরাত দিয়ে ফয়েজ আহমদ তৈয়ব বলেন, সিম ট্যাক্স নয় বরং নিম্নমানের সেবার কারণে মানুষ মোবাইল ইন্টারনেট বিমুখ হচ্ছে। গ্রাহক অসন্তোষের আঁচ নিজেই টের পাচ্ছেন বলে জানান। ফেসবুকে কোনো পোস্ট দিতে পারি না, কারণ সমানে অ্যাটাক আসে। এভরি 9 out of 10 কমেন্টস ইজ ইন্টারনেটের দাম কেন বাড়াতে পারলাম, কেন কমাতে পারলাম না, কেন এখন ইন্টারনেটের দাম বাড়ছে, কেন কভারেজ নাই, ইত্যাদি ইত্যাদি। টিআরএনবির সেমিনারে সেবার মান খারাপের পেছনে নিজেদের সীমাবদ্ধতার কথা তুলে ধরে মোবাইল অপারেটররা। আমাদের 700 টাওয়ার বন্ধ হয়ে যাচ্ছে, এটা দায় দায়িত্ব কেউ নিতে পারছে না। নতুন টাওয়ার করা যাচ্ছে না।
আমরা আমাদের ফাইবার আছে, আমরা মেনটেন করতে পারবো না। যতটুকু টেলকোরা ওন করে ওইটাতে মেনটেন করতে দেওয়া হবে না। একটা ফরেন ইনভেস্টর তার বোর্ডে আলাপ করতে হবে, যেখানে মাস্তানি হয় ওখানে আটকা দেওয়া হচ্ছে। একটা অদ্ভুত সিচুয়েশন আমাদের। এ সময় 13 কোটির বেশি ইন্টারনেট গ্রাহকের কথা বলা হলেও বাস্তবে এ সংখ্যা 7 থেকে 8 কোটি বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। ইজ ইট ভ্যালুয়েবল ফর দ্য সাবস্ক্রাইবার? শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মার্কিন পররাষ্ট্র দফতরের 1300-রও বেশি গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে একযোগে চাকরিচ্যুত করছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে ফরেন সার্ভিস ও সিভিল সার্ভিস কর্মকর্তারা। মার্কিন প্রশাসনের দাবি, ছাঁটাইয়ের ফলে সরকারি ব্যয় হ্রাস পাবে এবং ট্রাম্পের কূটনৈতিক নীতি বাস্তবায়ন সহজ হবে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দফতরে শুরু হয়েছে বড় ধরনের রদবদল। সংস্থাটির নোটিশ অনুযায়ী 1353 জন কর্মকর্তাকে ছাঁটাই করা হচ্ছে, যার মধ্যে 1107 জন সিভিল সার্ভিস ও 246 জন ফরেন সার্ভিস অফিসার। আরও প্রায় 1600 কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলে জানানো হয়েছে। পুনর্গঠনের আওতায় শত শত ব্যুরো ও অফিস একীভূত, বাতিল বা নতুন কাঠামোয় রূপান্তর করা হচ্ছে। ছাঁটাইপত্র পাঠানো হচ্ছে ইমেইলে এবং বেশিরভাগ কর্মকর্তাকে ছাঁটাই কার্যকর হওয়ার আগে কয়েক মাসের বাধ্যতামূলক ছুটিও দেয়া হয়েছে। গত এপ্রিলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেন। দফতরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কাজের ধরন বিবেচনায় ছাঁটাই করা হয়েছে, তবে ছাঁটাই প্রক্রিয়ায় সরকারি অর্থ কত সাশ্রয় হবে তা জানাতে পারেনি ট্রাম্প প্রশাসন। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে বিদেশে নিযুক্ত মার্কিন মিশনগুলোতে আপাতত কর্মী ছাঁটাই হচ্ছে না। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ায় কোনো রেমিট্যান্স যোদ্ধা মারা গেলে এখন থেকে কোরিয়া প্রবাসী বাংলাদেশিদের লাশ সম্পূর্ণ সরকারি খরচে দেশে পাঠানো হবে। বিষয়টি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সরওয়ার আলম। এছাড়াও বিএমইটি কার্ড থাকলে মৃত্যুর পর বিমা ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে পাবেন ক্ষতিপূরণ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ায় 30,000-এরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। পরিবার এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশের মাটিতে পাড়ি জমালেও অনেকের জীবনের শেষ ঠিকানাও হয়ে যায় এই প্রবাসে। দক্ষিণ কোরিয়ায় কোনো প্রবাসীর মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠাতে বিপুল অর্থের প্রয়োজন হয়। এই অর্থের অভাবে মর্গে পড়ে থাকে অনেক প্রবাসীর নিথর দেহ, এমনকি কখনো কখনো বিদেশের মাটিতেই দাফন করতে হয়। প্রবাসীদের সহযোগিতায় মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করতেও দেখা যায় কমিউনিটি কিংবা ব্যবসায়ীদের। বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন কমিউনিটির সহযোগিতা আমরা এই লাশগুলো দেশে প্রেরণ করে থাকি। প্রবাসীরাই পরিশ্রম করে এই টাকা দিয়ে দেশের সব রেমিটেন্স 100% পাঠিয়ে দেয়। এটাই করা হয়, এটা আসলে খুব অমানবিক। এবার দক্ষিণ কোরিয়া থেকে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো নিয়ে স্বস্তির বার্তা দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে যাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব সরওয়ার আলম। হয় কোম্পানি টাকা লাশ পাঠাবে দেশে, কোম্পানি না হলে সরকারি টাকা যাবে। কোনোভাবেই ওই ব্যক্তির বা তার পরিবারের পক্ষ থেকে কোনো খরচ করার কোনো প্রয়োজন নাই। এছাড়াও 5 বছর মেয়াদী বিএমইটি কার্ড থাকলে মৃত্যুর পর সেই বিমার আওতায় প্রবাসীরা ক্ষতিপূরণ পাবেন বলেও জানান তিনি। বিমার আওতায় যদি আমাদের কোনো প্রবাসী ভাই বিদেশে মারা যান, তাহলে উনি 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন বিমা থেকে এবং 3 লক্ষ পাবেন হচ্ছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে। সরকারি খরচে মৃতদেহ দেশে পাঠাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখতে চান প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। জরিমানার আতঙ্কে ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। প্রতি সপ্তাহে সর্বোচ্চ 1000 ইউরো বাংলাদেশে পাঠানোর নির্দেশনা থাকলেও অনেকেই আইন ভঙ্গ করে পাঠিয়েছেন অতিরিক্ত অর্থ। এই অপরাধে অনেকেই মোটা অঙ্কের জরিমানার চিঠি পাচ্ছেন দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে। মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। ইউরোপের শিল্প সমৃদ্ধ দেশ ইতালিতে প্রায় 2.5 লাখের বেশি বাংলাদেশির বসবাস। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে টানা 5মবারের মতো ইতালি প্রবাসী বাংলাদেশিরা দেশটিতে বসবাসরত অন্যান্য দেশের প্রবাসীদের তুলনায় সর্বোচ্চ অঙ্কের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।
নিয়ম অনুযায়ী একজন ইতালি প্রবাসী তার পরিবারের কাছে সপ্তাহে সর্বোচ্চ 1000 ইউরো পাঠাতে পারেন। তবে সীমা অতিক্রম করায় নজরে আসে ফিন্যান্স পুলিশের। এরপরেই হাজার হাজার বাংলাদেশি জরিমানার চিঠি পান। এতে আতঙ্ক দেখা দিয়েছে বাংলাদেশি কমিউনিটিতে। আমরা যারা একাধিকবার বিভিন্ন এজেন্সি থেকে বিভিন্নভাবে টাকা পাঠিয়েছি তাদের সকলের কাছে চিঠি এসেছে। যেসব এজেন্সি এইভাবে টাকা পাঠিয়ে দিয়ে থাকে বিভিন্ন দুইটা নামে, তাদের জরিমানা পরিমাণ 50,000 থেকে 1 লাখ ইউরো পর্যন্ত হচ্ছে। পরিবারের প্রয়োজনের জন্য আমরা টাকা পাঠাই, ইতালির আইন ভঙ্গ করে অতিরিক্ত টাকা পাঠানো উচিত না। অতিরিক্ত অর্থ পাঠিয়ে এখন গুনতে হচ্ছে 1000 থেকে 50,000 ইউরো পর্যন্ত জরিমানা। যেসব মানি সেন্ডিং এজেন্সি এ ধরনের অবৈধ অর্থ প্রেরণ করতে সহযোগিতা করেছে তাদেরকেও জরিমানা করা হচ্ছে 50,000 ইউরো থেকে 2 লাখ ইউরো পর্যন্ত, যা বাংলা টাকায় কোটি টাকারও বেশি। আগামীতে সতর্কতার সঙ্গে আইন মেনে রেমিটেন্সের অর্থ ব্যাংকিং সিস্টেমে দেশে পাঠানো উচিত বলে মনে করেন সচেতন কমিউনিটি ব্যক্তিরা। সময় সংবাদ, ইতালি। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মেশিনারি মেলা। বাংলাদেশ সহ বিশ্বের 10টি দেশের প্রায় 450টি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের প্লাস্টিক, চামড়া এবং পাটজাত সহ নানা রফতানি পণ্য। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে শেষ হলো 36তম আন্তর্জাতিক মেশিনারি মেলা। 3 দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশ সহ 10টি দেশের 450টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। মালয়েশিয়ার প্রবাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি ও ইএস ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণে সহায়তা করে বাংলাদেশ হাই কমিশন। উদ্বোধন করেন দেশটির প্লান্টেশন ও কমিউনিটিস মন্ত্রী জোহারি বিন আব্দুল গনি। বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শিত হয় প্লাস্টিক, ইলেকট্রনিক্স, হস্তশিল্প, পাট ও চামড়াজাত পণ্য। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রামাণ্যচিত্র, প্রকাশনাও প্রদর্শন করা হয়। হাই কমিশনার জানান, এ মেলা নতুন বাজার তৈরিতে সহায়ক হবে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশি পণ্য, সম্ভাবনাময় পণ্য, বিশেষ করে মেশিনারিজ এবং প্লাস্টিক পণ্য যেগুলো আছে সেগুলো তুলে ধরার ক্ষেত্রে বিদেশিদের কাছে, পটেনশিয়াল ইম্পোর্টারদের কাছে এটি একটি বড় ভূমিকা রাখবে। শেষ দিন বিজনেস ম্যাচিং অনুষ্ঠানে হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ তুলে ধরেন। উপস্থিত ছিলেন বিভিন্ন চেম্বার প্রতিনিধি ও ব্যবসায়ীরা। বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ হাই কমিশনারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে তিনি স্টল ঘুরে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। জিততে হলে বাজে ক্রিকেট খেলা দ্রুত বন্ধ করতে হবে বাংলাদেশকে, এমন মন্তব্য করেছেন হেড কোচ ফিল সিমন্স। অনুশীলনে কঠোর পরিশ্রম করলেও মাঠে তার ফল আসছে না বলেও মত তার। ডাম্বুলায় যে কোনো মূল্যে জয় চোখ টাইগারদের। হাই স্কোরিং উইকেটের প্রত্যাশা লঙ্কান ফিল্ডিং কোচ উপুল চন্দনার। 1 ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করতে চায় তারা। ডাম্বুলায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। সময়টা সব দিক থেকেই খারাপ যাচ্ছে টাইগারদের। দলের বাজে পারফরমেন্সের সঙ্গে গুঞ্জন উঠেছে টিম ম্যানেজমেন্টের অন্তর্কুণ্ডলের। এমন পরিস্থিতিতে ড্রেসিং রুমই বা কতটা স্বাভাবিক আছে? মাঠের পারফরমেন্স বলছে সার্বিক পরিস্থিতি প্রভাব পড়ছে দলের উপর। একাদশ নির্বাচন, ব্যাটিং লাইন আপ, ব্যাটিং পজিশন, ভালো শুরুর পর খেই হারিয়ে ফেলা, পরিশেষে এক পেশে হার। প্রতিটি বিষয় নিয়ে আছে প্রশ্ন, সঠিক উত্তর জানা নেই কারো। এক সমুদ্র সমালোচনা সঙ্গী করে ডাম্বুলা মিশন শুরুর অপেক্ষায় টিম বাংলাদেশ, যেখানে কখনোই কোনো টি-20 ম্যাচ খেলা হয়নি টাইগারদের। হবেই বা কেমন করে? এই ভেন্যুর টি-20 যাত্রা যে গেল বছর থেকে, তবে ওয়ানডেতে আছে অম্লমধুর অভিজ্ঞতা। 2017-তে 2 ম্যাচের একটিতে জয়, অন্যটি পরিত্যক্ত। আবার এর 7 বছর আগের এশিয়া কাপে শ্রীলঙ্কা, পাকিস্তান আর ভারতের কাছে বাজেভাবে হেরেছিল লাল সবুজ। এবার ফরম্যাট ভিন্ন, পরিস্থিতি গুমট। চ্যালেঞ্জটা সিরিজ বাঁচানোর, যে সংগ্রামে উতরে যেতে পরিবর্তন অবশ্যম্ভাবী। 4 ওপেনার তত্ত্ব কিংবা ব্যাট চালাতে পারা 10 ক্রিকেটারকে নিয়ে দ্বিতীয় টি-20তে মাঠে নামছে না দল, তা প্রায় নিশ্চিত। তবে তার আগে শুধরাতে হবে একেবারে সাধারণ ভুলগুলো।
আমরা আগের ম্যাচে যেভাবে খেলেছি সেভাবে খেলা বন্ধ করতে হবে। ব্যাটিং একেবারেই ভালো হচ্ছে না, ভালো ব্যাটিং করতে হবে। প্রথম 6 ওভারে বোলিংয়ে উন্নতি আনতে হবে। এই বিষয়গুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা 4 ওপেনার নিয়ে মাঠে নেমেছিলাম কারণ জাকের অসুস্থ ছিল, অন্য কিছু করার উপায় ছিল না। সমালোচনা করার আগে বাস্তবতা বুঝতে হবে। ছেলেরা অনুশীলনে কঠোর পরিশ্রম করছে কিন্তু ফলাফল আসছে না। কলম্বো কিংবা পাল্লেকেলের চেয়ে কিছুটা ব্যতিক্রম রাঙ্গিরির উইকেট। আছে সবুজ ঘাস, সুবিধা পেতে পারেন পেসাররা। শুধু খেলার অভিজ্ঞতা নয়, 8 বছর আগে এখানে 4 উইকেট নেয়ার অভিজ্ঞতা আছে তাসকিন আহমেদের। অভিজ্ঞ এই পেসারকে বিশ্রাম না দিলে হতে পারে তুরুপের তাস। তবে চিন্তার কারণ অধিনায়কের ব্যাটিং। আমরা উইকেট দেখে একাদশ নির্বাচন করব। দলের জন্য যা ভালো হবে তাই করব। উইকেট ভালো আছে, মাঠও বড়, অনেকটাই ক্যান্ডির মতো। লিটনের খারাপ সময় যাচ্ছে এটা আমরা সবাই জানি, তবে সে ফর্মে ফিরতে কঠোর পরিশ্রম করছে। শ্রীলঙ্কা দিনের আলোতেই করেছে অনুশীলন। গোটা দল নিয়ে লম্বা সময় কাজ করেছেন কোচিং স্টাফের সদস্যরা। জয়ের মাঝে থাকলেও অনুশীলনে নেই কোনো ঘাটতি। 1 ম্যাচ আগেই তারা নিশ্চিত করতে চায় সিরিজ জয়। আমরা প্রথম ম্যাচের মতোই খেলতে চাই। এখানে উইকেট ব্যাটিং সহায়ক হবে। 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা। ক্রিকেটাররা দারুণ ছন্দে, আশা করছি এখানেও এই ছন্দ ধরে রাখবেন তারা। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চাইবে, তবে আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাই। এখন পর্যন্ত 18 টি-20তে 12 জয় লঙ্কানদের, বিপরীতে টাইগারদের জয় আছে 6টি। ডাম্বুলার এই মাঠে টাইগারদের আছে সুখ স্মৃতি, যেখানে তামিম ইকবালের সেঞ্চুরির সঙ্গে এই স্কোয়াডে থাকা তাসকিন নিয়েছিলেন 4 উইকেট। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টাইগাররা কি এই দুঃসময়ে ফরম্যাট ভিন্ন হলেও একটা জয় উপহার দিতে পারবে? রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যার তথ্য পুলিশের। তদন্তে রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না, জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা উপদেষ্টার। এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের দ্রুত খুঁজে বের করার দাবি রুহুল কবির রিজভীর। প্রতিবাদে রাজশাহীতে দলটির নেতাকর্মীদের বিক্ষোভ। এই ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়ের।